মুখ্যমন্ত্রী হওয়ার পরে শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্ট করে দিয়েছিলেন যে বিরোধীদেরও বলার সমান সুযোগ থাকবে। সেই মতন প্রশাসনিক বৈঠকে আজকে বিরোধী বিধায়কদের ডাকা হয়েছিল এবং যেখানে তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের একের পর এক বিধায়ক, যার মধ্যে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন, তারা আজকের প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন। সরাসরি কথা বলবো, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, একের পর এক তাৎপর্যপূর্ণ ঘটনা। একদিকে এনওপি হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের অন্দরের ভাঙন একেবারে স্পষ্ট হলো। একই সঙ্গে আমরা দেখলাম প্রশাসনিক বৈঠক, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজনরাই উপস্থিত ছিলেন। দেখো, এই বিরোধী দলনেতা হওয়ার যে প্রক্রিয়া, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভার সকাল এবং বিধানসভার বিকেল, এর মাঝে কিন্তু দুপুরে যা ঘটলো তা ঘটলো রাজ্য সচিবালয় নবান্নের সভাঘরে, এবং সেখানে মূলত হাওড়া, কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই যে হাওড়া, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই তিন প্রশাসনিক জেলার আজকে প্রশাসনিক সভা ডাকা হয়েছিল। ডেকেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিতিতে সেখানে যে প্রশাসনিক সভা, সেখানে কিন্তু বিশেষভাবে নজরে এলো বিরোধী বিধায়কদের উপস্থিতি। এবং বিরোধী বিধায়কদের যে উপস্থিতি, সেই বিরোধী বিধায়কদের মধ্যে তৃণমূলের যদি দুটি অংশই দেখা হয়, অর্থাৎ বিদ্রোহী অংশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভীষণভাবে ঘনিষ্ঠ বা আস্থাভাজন অংশ, দুই শিবিরেরই কিন্তু একাধিক বিধায়ক তারা যোগ দিলেন প্রশাসনিক সভাতে। একদিকে যেমন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের দিক থেকে বেশ কয়েকজন এসেছিলেন, এর কারণ সন্দীপন সাহা ইন্টালির বিধায়ক হিসেবে তিনি কলকাতা প্রশাসনিক জেলার অন্তর্গত, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়া পূর্বের বিধায়ক হিসেবে হাওড়া প্রশাসনিক জেলার অন্তর্গত বিধায়ক। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে এখনও পর্যন্ত পরিচিত ফিরহাদ হাকিম, তিনি, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় এবং অশোক দেব, এই চারজন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ দীর্ঘদিনের সহকর্মী। তারাও কিন্তু আজকে তাদের বিধায়ক পদের বলে তারা আজকের এই প্রশাসনিক সভায় যোগ দিতে এসেছিলেন, এবং সেখানে ফিরহাদ হাকিমকে একেবারে যে কথাটা শিবাশিস আমরা বারবারই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন বিধায়ক তারাই আজকে যোগ দিলেন আজকের এই প্রশাসনিক বৈঠকে, যেখানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, তিনি আজকের প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন। কি বললেন তিনি শোনাবো, একই সঙ্গে শোনাবো রূপা গঙ্গোপাধ্যায়ের বক্তব্য। এটা তো প্রশাসনিক বৈঠক, সেখানে আমি বেলেঘাটার বিধায়ক হিসেবে এসেছিলাম। সেখানে বেলেঘাটার উন্নয়নের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমার এলাকার কিছু নির্দিষ্ট কিছু কাজ, কিছু হসপিটাল সংক্রান্ত কিছু পরিকাঠামো উন্নয়ন, সুভাষ সরোবর থেকে শুরু করে একাধিক নানা ধরনের হাসপাতাল, এই ধরনের চিঠি জমা দিয়েছি। আরও আনুষঙ্গিক বিষয়ের মধ্যে আমরা একটা অনুরোধ করেছি যে যেখানে মনে হবে যে এই জায়গাটা থেকে একটু সরানো দরকার লোক, তাহলে দুম করে সেখানে অ্যাকশান না করে যদি একটু আগাম জনপ্রতিনিধিদের একটু আলোচনার মধ্যে আনা যায়। আর একটা বিষয় বলি যে এই যে আমি রাজনীতি করতে চাই না, বাট এই যে ধড় পাকড় এই যে হচ্ছে, যারা সত্যিকারের কেউ দোষী করছে, তারপরে যারা রাজনীতি করছে শুধু তারা অ্যারেস্ট হয়ে যাচ্ছে ইত্যাদি, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সমস্ত যারা ছিলেন মানে পুলিশকে বলেছেন যে বিরোধী বিধায়কদেরও আপনারা ফোন ধরবেন, হোয়াটসঅ্যাপে কেন, দরকার হলে একদম মানে নর্মাল ফোনে কথা বলুন। আজকে সমস্ত দলের এমএলএরা খুব সুন্দর মিটিং হচ্ছে, সমস্ত দলের মানুষরা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে পেরেছেন। বিধানসভায় আজ সকাল থেকেই ছিল টান টান উত্তেজনা, একের পর এক বিদ্রোহী বিধায়কেরা তারা বিধানসভায় উপস্থিত হচ্ছিলেন, এবং তারপর আমরা যেটা দেখলাম যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে 58 জন বিধায়কের চিঠি সম্বলিত সেই সমর্থন সম্বলিত সেই চিঠি যা বিধানসভার অধ্যক্ষের কাছে জমা পড়ে। বিধানসভার অধ্যক্ষ তিনি বিকেল 4টে পর্যন্ত সময় চেয়েছিলেন, আর এর কিছুক্ষণের মধ্যেই একেবারে গোটা ছবিটা স্পষ্ট হয়ে যায়। এই বিদ্রোহের পথে হাঁটলেন কেন আপনারা? বাধ্য হয়েছে, বিদ্রোহ নয়, দল যা করতে পারেনি মানে বারবার নেত্রী দেখেছেন, মিটিং করেছেন, সই নিয়ে বিতর্ক, সিআইডি তদন্ত, এটাতে আমরা মনে করেছি যে আমরা সংখ্যাগরিষ্ঠ এমএলএ সবার সঙ্গে কথা বলেছি, আমরা সবাই ঐক্যমতের ভিত্তিতে দাঁড়িয়ে আমরা আমাদের দলনেতা, বিরোধী দলনেতা ঠিক করেছি। তোমার উপরে এত রাগ কেন? না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাগ নয়, দিদির হাতে আর দল নেই,
দিদির হাত থেকে দল অনেক আগে বেরিয়ে গেছে। মানে এখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৃণমূল কংগ্রেস নেই? নেই 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 থাকলে কি সেদিন তিনি বলতেন উঠে দাঁড়িয়ে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদককে হাততালি দিয়ে সম্মানিত করার? সেদিন ছিল আমরা প্রথমে 11তে এই 34 বছরের সিপিএমকে সরিয়ে দিদি এনেছেন, 16তে আমরা ম্যান্ডেট মানুষের কাছ থেকে পেয়েছি, 21-এ দেখতে পাচ্ছেন 16-র পর থেকে কিছু পর থেকে শুরু হলো, কথা বলার স্পেস নেই, অভিযোগ জানানোর স্পেস নেই, দিদি কোনো সিদ্ধান্ত বললে সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। বহু ক্ষেত্রে দিদি বলে দিয়েছে এটা করে দে, করা হয়েছে, তারপরে তাকে চেঞ্জ করে দিদির নির্দেশকে অমান্য করে আপনারা মনে করছেন যেটা বলেছে সেটাই হয়েছে। এটা কি মনে করছেন অন্ধ স্নেহ? অন্ধ স্নেহ দিদি বুঝতে পারবেন, দিদি যদি একটু বোঝেন, একটু চেষ্টা করেন আমাদের কে না বকে না সরিয়ে দিয়ে আমাদের কথাগুলো যদি একটু শোনেন। করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরানো? সরানো ওটা ওনার ব্যাপার। আমি শুধু বলবো নেত্রীর ভাবুন, একটা ভাবুন, একটু ভেবে চিন্তা নিন। গ্রেপ্তার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এবং যেটা জানা যাচ্ছে যে ফ্ল্যাট সংক্রান্ত বিবাদ, ফ্ল্যাট দখলের অভিযোগ ঘিরে জয়প্রকাশের সঙ্গে বাড়িওয়ালার বিবাদ হয়, শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হলো জয়প্রকাশ মজুমদারকে। আর এই নিয়ে বিধাননগর উত্তর থানায় অভিযোগে দায়ের হয়। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে ঝিলাম করঞ্জাই রয়েছেন। ঝিলাম, বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হয়, ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি? একদমই তোমাকে জানাবো যে ঘটনাটা হচ্ছে বিধাননগরের যে AE 337 এখানের একটি ফ্ল্যাট নিয়ে, যেটি জয়প্রকাশ মজুমদার অভিযোগ 2012 সালে তিনি ভাড়া নেন এবং 2012 সালের পর তার যে চুক্তির মেয়াদ 2015 সালে সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তারপরে নতুন করে কোনো চুক্তি হয়নি, তা সত্ত্বেও তিনি রাজনৈতিক প্রভাব দেখিয়ে সেই ফ্ল্যাট দখল করে রেখেছিলেন বলে অভিযোগ। এবং তিনি যার সঙ্গে চুক্তি করেছিলেন সেই ব্যক্তি যে ওনার তিনি মারা যান, তার স্ত্রী এই মুহূর্তে বর্তমান রয়েছেন এবং তার স্ত্রী গত মাসে তার স্ত্রীর সঙ্গে কথা হয় যে তিনি সেই ফ্ল্যাট ছেড়ে দেবেন এবং অভিযোগ যে তিনি তা সত্ত্বেও ছাড়েননি। এবং আজকে যেটা বিবাদ হয় যে ফ্ল্যাটের যে গেটের সামনে গিয়ে AE 337 সেখানে গিয়ে যিনি ফ্ল্যাট ওনার ভদ্রমহিলা তিনি যান এবং সেখানে গিয়ে তিনি সেখানে তালা দেন, সেই তালা খোলা এবং ভাঙা নিয়ে বিবাদ হয়, বচসা হয়, ধাক্কাধাক্কি হয়। অভিযোগ এই প্রবীণ ভদ্রমহিলাকে জয়প্রকাশ মজুমদার ধাক্কা মারেন এবং এই ভিত্তিতে তারপরে পুলিশকে ডাকা হয়। বিধাননগর উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তা প্রথমে জয়প্রকাশ মজুমদারকে আটক করে নিয়ে আসা হয় এখানে এবং তারপরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তেমনটাই জানা যাচ্ছে বিধাননগর উত্তর থানার অভিযোগ এই ভিত্তিতে। এবং তাকে যে ধারাগুলোতে মামলা করা হয়েছে, যে অভিযোগ রুজু করা হয়েছে, তার ভিত্তিতে যে ধারাগুলো বিএনএসের ধারাগুলো তোমাকে জানাচ্ছি, 308-2, 329, 115-2, 329-4, 74, 318-4 এই ধারা বিএনএসের এই ধারাতে তার বিরুদ্ধে যে অভিযোগ সেই মামলা রুজু করা হয়েছে এবং এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ ছিলাম তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।